একটা ফাইল নিছি আমাদের টেক্সট টুলে যে কাজগুলো বাকি ছিল আমরা আজকে সেগুলো সবগুলো দেখব। প্রথমে টাইপ টুলটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর কিছু ডামি টেক্সট বা লেখা আমি লিখলাম, তো ছোট করে নেই। এখন এই টেক্সটটা তো নর্মাল টেক্সট হয়েছে, মানে প্লেন একটা টেক্সট। আমি যদি চাই এখানে বিভিন্ন রকমের ইফেক্ট দিতে পারবো। এর জন্য আমার টেক্সটটার উপর ডাবল ক্লিক করতে হবে। দেখো এখানে একটা বক্স আছে, এই বক্সটাতে দুইটা প্যালেট আছে, একটা ক্যারেক্টার আর হচ্ছে প্যারাগ্রাফ। আমরা একটা একটা দেখি। ক্যারেক্টার প্যালেটের মধ্যে তুমি যেই টেক্সটটা নিছো সেই টেক্সটটার ফন্টের নামটা থাকবে, তারপর এইখানে থাকবে যদি ফন্টের কোনো স্টাইল থাকে সেগুলো থাকবে। এইখানে এই রোবোটো ফন্টের অনেকগুলো স্টাইল আছে, এর জন্যই এই পাশে দেখাচ্ছে। এমনও কিছু টেক্সট আছে যাদের কোনো স্টাইল থাকে না, তখন সে একটা মাত্র স্টাইলই প্রদর্শন করবে, যেটা হচ্ছে ডিসপ্লেতে থাকবে। এটা ছিল দেখে আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি, যদি না থাকতো তাহলে আমরা চেঞ্জ করতে পারতাম না। স্টাইলগুলো আমি যখন চেঞ্জ করব, ফন্টগুলো একই থাকবে কিন্তু স্টাইলগুলো চেঞ্জ হবে। দেখো চিকন হয় বা মোটা হয়, ইটালিক হয়। ইটালিক বুঝো? হ্যাঁ, ডান দিকে একটু হেলানো থাকে, এটা একটা ফরম্যাটের না, এটা হচ্ছে ইটালিক একটা ফরম্যাটের নাম, মানে ফন্টগুলা বা যে কোনো কিছুই বাঁকা হবে, একটু ডান পাশে একটু হেলানো থাকবে। তারপর এইখান থেকে তুমি ফন্টের সাইজটাও ছোট বড় করতে পারো। আর পরে আরেকটা জিনিস দেখো, একটু বেশ কিছু টেক্সট নিয়ে আছে। দেখো আমি তো এখন একটা টেক্সট নিলাম বা একটা লাইন নিলাম, আমার এমন সময় কাজের সময় আমার একটা এরিয়া লাগে যে এই এরিয়াটুকুর মধ্যে আমার টেক্সট বসাইতে হবে, তখন আমি জাস্ট ড্র্যাগ করব। টেক্সট টুলটা নেওয়ার পরে ফন্টের সাইজটা একটু ছোট করে নেবা, কারণ তোমার এরিয়া যদি কম হয়, ফন্টের সাইজ যদি বড় হয়, তাহলে বেশি ফন্ট ওইখানে আঁকবে না। মোটামুটি এটা নেই। এখন আমি যদি একটা এরিয়া সিলেক্ট করি যে এই এরিয়ার মধ্যে কিছু লেখা পেস্ট হবে, তখন আমার এইভাবে ড্র্যাগ করে ওই এরিয়াটুকু বানাই দিতে হবে। দেখো আমি কিছু টেক্সট নিলাম, এই টেক্সটের অ্যালাইনমেন্টটা বলতে পারবা কেমন আছে, লেফট নাকি রাইট? আচ্ছা দেখো, আমি যখন সাইজ বড় করতেছি টেক্সটটা বড় হচ্ছে। এখন এই পাশে দেখো, এইটার নাম হচ্ছে তোমার যে দুইটা লাইন আছে, এটা মানে হচ্ছে তোমার এই দুইটা লাইনের মধ্যে গ্যাপটা কতটুকু হবে। এটা অটো দেওয়া আছে, অটো দেওয়া বিধায় আছে তুমি যতটা ফন্ট বড় বা ছোট করবা ওই রকম অটোমেটিক একটা মান নিয়ে নেবে, কিন্তু তুমি যদি চাও ইচ্ছা মতো এটা ছোট বড় করতে পারো। লাইন গ্যাপটা যদি বাড়ায় দাও, একটা লাইনের সাথে আরেকটা লাইনের গ্যাপ বাড়বে, আর যদি কমাও তাহলে গ্যাপ কমবে। আর এই যে VA দেখা যাচ্ছে, এটা মানে হচ্ছে টেক্সটগুলোর মধ্যে কোনো গ্যাপ হবে কিনা, উপরেটা হচ্ছে লাইনের মধ্যে কোনো গ্যাপ হবে কিনা, আর নিচেরটা হচ্ছে টেক্সটগুলোর মধ্যে কোনো গ্যাপ হবে কিনা। বোঝা যাচ্ছে পার্থক্য? দেখো আমি যখন গ্যাপটা বাড়াচ্ছি টেক্সটগুলো কিন্তু সেমই আছে, কিন্তু মাঝখানে গ্যাপ বাড়তেছে। এভাবে তুমি টেক্সটের গ্যাপ বাড়াই দিতে পারো। আর এই যে টি টি যে লেখা আছে, এই টিটা মানে হচ্ছে লেখাটা তোমার লম্বা কতখানি হবে। একটা আদর্শ ফর্ম যদি বলো, তুমি সবসময় 100/100 রাখার চেষ্টা করবা। এগুলো এখান থেকে ছোট বড় না করাই ভালো। তোমার অনেক রকমের ফন্ট আছে যেগুলো একটু লম্বাটে ধরনের হয়, ওইগুলো ফন্ট ইউজ করো, কিন্তু এখান থেকে বাড়াবে না। এটা হচ্ছে 100/100ই রাখতে হবে। হ্যাঁ, অটোমেটিক 100/100 থাকে। তুমি যদি চাও, দরকার যদি ইমার্জেন্সি হয়, তখন তুমি একটু চাইলে লম্বা করতে পারো, কিন্তু খুব বেশি লম্বা করা যাবে না, যেন চোখে বাজে। দেখো এখন আমি করছি লেখার, কিন্তু স্টাইলটা পুরো নষ্ট হয়ে গেছে। এরকম করা যাবে না, তুমি অল্প কিছু পিক্সেল বাড়াইতে পারো, কমাইতে পারো, কিন্তু খুব বেশি এখান থেকে মান চেঞ্জ করা যাবে না। বুঝা গেছে? এখান থেকেও তুমি কালার চেঞ্জ করতে পারবা তোমার ইচ্ছা মতো। এখন আরেকটা জিনিস দেখো,
লেখাগুলো আমি সিলেক্ট করার পরে যখন এটা দিব, তোমার কিছু কিছু বললাম না যে ফন্ট আছে যাদের কোনো স্টাইল নাই, কিন্তু তোমার কাজের জন্য তোমার এরকম দরকার হতে পারে যে তোমার টেক্সটটা যে আছে একটু বড় বা বোল্ড টাইপের হবে, কিন্তু তোমার ফন্ট যেটা আছে সেটার বোল্ড কোনো স্টাইল নেই, তখন তুমি ফটোশপে এখান থেকে একটু বোল্ড করে নিতে পারবা। এটা ইলাস্ট্রেটরে করা যায় না, ফটোশপে হয়। দেখো এরকম কিন্তু টেক্সটটা নর্মাল আছে, এখন আমি যদি বোল্ড করি একটু মোটা হয়েছে না, এভাবে তুমি স্টাইলটা চেঞ্জ করতে পারবা। তারপর ইটালিকও করতে পারবা। আর 3 নাম্বারটা মানে হচ্ছে সবগুলো বড় হাতের লেখা হয়ে যাবে। কোনো সময় যদি তুমি ভুলবশত ছোট লিখেও ফেলো, এখান থেকে চাইলে বড় করে নিতে পারবা। এই যে 3টা যে বাটন অন করা আছে, এটা কি বোঝা যাচ্ছে? এখন বাটনগুলো যদি অফ করতে চাও বা তুমি যদি স্টাইলগুলো না দিতে চাও, তখন ওই বাটনে আরেকটা ক্লিক করবা, সেই স্টাইলটা আউট হয়ে যাবে। এটা হচ্ছে ছোট করে। তোমরা তো সবাই জেনারেল ম্যাথ করছো, লগের অঙ্ক করছো, লগারিদম। সেইখানে লগের 10টা যে থাকে এটা বেস হিসেবে থাকে না, নিচে থাকে। এখন আমার যদি এরকম লাগে, তখন আমি এটা 10টা বা যতটুকু আমার বেস দিতে হবে সেটা আমি সিলেক্ট করব। দেখো এখানে বেস দেওয়া আছে, সাবস্ক্রিপ্ট এর মানে এটা নাম হচ্ছে সাবস্ক্রিপ্ট। বেস হয়েছে, আমরা যেরকম লগ করি। আবার আমাদের স্কোয়ার বা পাওয়ার দিতে হয়, মানে অঙ্ক করার সময় বা বিভিন্ন ধরনের কাজে পাওয়ার দিতে হয়, তখন আমি এটা দিব। কোনটার কি কাজ সেটা যদি না বুঝো, দেখো এখানে সিম্বল ভাবে দেওয়া আছে, টি এর উপরে 1, নিচে 1, দেখতেছো? তোমরা এগুলো দেখলে বুঝতে পারবে, আইডিয়া নিতে পারবে যে তোমার আউটপুটটা কেমন হবে। এখন ধরো তোমার লেখার নিচে আন্ডারলাইন করতে হয় না, তোমরা তো ওয়ার্ডে সবাই দেখছো আন্ডারলাইন করতে হয়, তুমি এখান থেকেও ডিফল্ট ভাবে আন্ডারলাইন করতে পারো। দেখো আন্ডারলাইন হয়েছে। আবার কিছু কিছু আছে, বিশেষ করে যখন অফার টফার থাকে বা সেল থাকে, তখন আগের প্রাইস আর পরের প্রাইস দেখা যায়, তখন এই যে মাঝখান থেকে এটা কাটা হয়, নাম কি, স্ট্রাইক থ্রো। মাঝখান থেকে কাটার নাম হচ্ছে স্ট্রাইক থ্রো। এটাও তোমাদের লাগে। এখন আমরা অ্যালাইনমেন্ট দেখি। প্যারাগ্রাফে সিলেক্ট করার পর এটা কোন অ্যালাইনমেন্ট আছে, লেফটে। এখন আমি যদি চাই, আমি আমার অ্যালাইনমেন্টও টেক্সটের অ্যালাইনমেন্ট চেঞ্জ করতে পারবো। টেক্সটটা সিলেক্ট করার পর মিডল করলে মিডল হবে, যদি রাইট করি রাইট হবে। আর আমি যদি চাই ডিস্ট্রিবিউট করা, তাহলে হচ্ছে এরকম হবে, মানে তোমার যতটুকু এরিয়া থাকবে সেই এরিয়ার মধ্যে একদম শুরু থেকে শেষ পর্যন্ত টেক্সট থাকবে। আর তুমি যদি চাও লেফট অ্যালাইন করতে, তুমি যদি চাও মিডল অ্যালাইন করতে, রাইট অ্যালাইন করতে, সেভাবে অ্যালাইন করতে পারো। অ্যালাইনটাও কি বুঝতে পারছো? কোনো একটা সাইড ফিক্সড রাখার পরে টেক্সটগুলো ওইভাবে অ্যালাইন হবে। তোমরা এই যে বক্সটা যদি না পাও, অনেক সময় এইরকম এ আর পি লেখা থাকে, এখানে দিলেও হবে, ক্যারেক্টার আর হচ্ছে প্যারাগ্রাফ। এটা যদি না পাও, এইগুলো থাকে না অনেক সময়, তখন এইখান থেকে করতে পারবে, এখান থেকে। এই দুইটা একই জিনিস, একটা হচ্ছে উপরে আছে আর একটা এখানে লেখা আছে। এটাতে গেলে হরিজন্টাল ভাবে লেখা না, ভার্টিক্যাল ভাবে লিখবো।
মানে লম্বা লম্বি হবে। তুমি তুমি কিন্তু নর্মাল টেক্সটটাকে এইভাবে রোটেট করে লিখতে পারবে না। একটু দেখাই। তাহলে তুমি যদি চাও এই টেক্সটটাকে আমি এভাবে রোটেট করব, এভাবে কিন্তু রোটেট হয় নাই, দেখো উল্টা হয়ে গেছে। আমাদের রোটেশনে যদি লাগে, হরিজন্টাল ভাবে যদি লাগে তখন হচ্ছে আমরা, সরি ভার্টিক্যাল ভাবে যদি লাগে তখন আমরা এই টুলটা সিলেক্ট করব, সেকেন্ড নাম্বারটা, তখন হচ্ছে লম্বা ভাবে যে কোনো টেক্সট লেখার জন্য আমরা এটা ইউজ করতে পারবো। আচ্ছা এখন হচ্ছে ভার্টিক্যাল বা হরিজন্টাল মার্কস টুল, আমি একটা দেখা দিই আর একটা পারবো এমনিতেই। আচ্ছা আমি এখানে একটা লেখা লিখছি, আমি যদি চাই আমি কি এই পাতাটার সাথে এটাকে ব্লেন্ড করতে পারবো বা এরকম টেক্সচার দিতে পারবো এই লেখার মধ্যে। এখন একটা সলিড কালার দিচ্ছি, আমি যদি চাই গ্রেডিয়েন্ট বা প্যাটার্ন দিতে পারি, কিন্তু আমি চাচ্ছি যে এই পাতার মধ্যেই লেখাটা হোক বা পাতা টেক্সচারটাই হোক, আমি কি পারবো? নর্মালি পারবো না। আমরা যদি এই টুলটা ইউজ করি, টেক্সট টুল ইউজ করি, তাহলে পারবো না। এখন আমরা যদি মার্কস টুল, টাইপ মার্কস টুল ইউজ করি তখন আমরা পারবো। টাইপ মার্কস টুলের কাজ হচ্ছে তোমার যে কোনো ব্যাকগ্রাউন্ডে থাকুক না কেন সেই ব্যাকগ্রাউন্ডের মধ্যে তুমি যাই টেক্সট লিখবা সেই ব্যাকগ্রাউন্ডের সাথে সেই টেক্সটটা হচ্ছে ব্লেন্ড হবে। বুঝা গেছে? মানে ব্যাকগ্রাউন্ডের টেক্সচারটাই টেক্সটের মধ্যে আসবে, যে এরকম ব্যাকগ্রাউন্ডে থাকুক না কেন। সিলেকশন ক্রিয়েট করার মাধ্যমে ব্যাকগ্রাউন্ডের টেক্সচারটা তোমার টেক্সটের মধ্যে দেবে, তুমি যা ইচ্ছা তাই লিখতে পারো। আচ্ছা আমি একটু দেখি, আমি এটা আইটা অফ করছি, লেখাকে ডিলিট করছি। আমার প্রথমে লেখাটা লিখতে হবে, মানে আমার টেক্সটটা লিখতে হবে। এখন নেওয়ার পরে আমার যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটা আমি ডিলিট করে নিই। আমার ব্যাকগ্রাউন্ডটাকে আনলক করতে হবে, কারণ ব্যাকগ্রাউন্ড আমরা যখন ফটোশপে কোনো ছবি নেই ডিফল্ট ভাবে কিন্তু সেটা লক অবস্থায় থাকে। এখন আমার আনলক করতে হবে। আনলক করার পরে এডিট থেকে যাব কপি মার্জ, শুধু কপি না কপি মার্জ করতে হবে। তারপর হচ্ছে আবার এডিটে যাব, এখন জাস্ট পেস্ট করব। দেখো নতুন একটা লেয়ার আসছে, আর কিন্তু ছিল না। এখন আমি যদি চাই, এই যে আমি যে লেখাটা লিখছি সেটা একটা টেক্সটার হিসেবে আসছে, এখন আমি এখানে একটু কিছু 3D ইফেক্ট দেব। অ্যান্ড ইফেক্ট দেওয়ার জন্য তুমি যে লেয়ারটাতে ইফেক্ট দিতে যাচ্ছ সেই লেয়ারের উপর ডাবল ক্লিক করতে হবে। আমরা যেভাবে লেয়ারের নাম চেঞ্জ করছি সেভাবে, কিন্তু এইখানে দেওয়া যাবে না, সাইডে দিতে হবে। ডাবল ক্লিক করলে সেই ব্লেন্ডিং অপশন বা লেয়ারের স্টাইলগুলো আছে সেগুলো আসবে। আমি এখন দিব হচ্ছে ড্রপ শ্যাডো। ড্রপ শ্যাডোতে বক্সে আমি আগে ক্লিক করলাম, মানে হচ্ছে এই সেকশনটা আমি, এই স্টাইলটা আমি ইনাবেল করলাম। এখন এইখানে ক্লিক করলে, মাঝখানে ক্লিক করলে তারপর আমি এখান থেকে মান চেঞ্জ করতে পারবো বা স্টাইল চেঞ্জ করতে পারবো। দেখো তোমরা যখন এই স্টাইলের ব্লেন্ডিং অপশন নিয়ে কাজ করবে তখন প্রিভিউ দিয়ে রাখবা, তাহলে তোমার যে চেঞ্জটা হচ্ছে সেটা তুমি বুঝতে পারবা। এখন আমি ড্রপ শ্যাডোতে চেঞ্জ করব। তোমাদের কাজ থাকবে এই যে এখানে যতগুলা সেকশন আছে সবগুলা দিয়ে এই একই জিনিসটা সবগুলা ইফেক্ট দিয়ে করবা। অপাসিটি মানে হচ্ছে কত ভিজিবল কতটা হবে বা গাঢ় কতটা হবে। তুমি এখান থেকে চাইলে অ্যাঙ্গেলটাও চেঞ্জ করতে পারো। অ্যাঙ্গেলটা চেঞ্জ করলে শ্যাডো যে আছে সেটা হচ্ছে ওই অ্যাঙ্গেল অনুসারে চেঞ্জ হবে। ডিস্টেন্স বাড়াই দেই। বুঝলে? এখন মনে হচ্ছে না এই যে টেক্সটের উপরে আর পাতা একই সাথে লেখা, পাতার উপরে এইভাবে লেখা হয়েছে। বুঝা গেছে? বাসায় তোমার প্র্যাকটিস করো। এভাবে তুমি যখন ভার্টিক্যাল বা হরিজন্টাল টাইপ পাঁচ টুল ইউজ করবা তখন তুমি ব্যাকগ্রাউন্ডের সাথে যে কোনো টেক্সটকে এভাবে ব্লেন্ড করতে পারবে।
আর যদি ভার্টিক্যাল দাও তাহলে লম্বা লম্বা ভাবে লেখা হবে, সেম জিনিসই। এটা হোমওয়ার্ক থাকবে, সবগুলা ইফেক্ট ট্রাই করবা বাসায়। এখন আমি টেক্সট আরো কিছু ইফেক্ট দিই। দেখো একটা টি আছে কার্ডের উপরে, এই যে এখানে কালারটার পাশে দেখো, দেখছো? এটা হচ্ছে র্যাপ, টেক্সটটাকে র্যাপ করা বা বিভিন্ন রকমের স্টাইল দেওয়া। এই স্টাইলে নান করা আছে। এখন আমি যদি স্টাইলগুলো চেঞ্জ করি, এই জিনিসটা আমাদের সবচেয়ে বেশি লাগে হচ্ছে লোগো ডিজাইনের ক্ষেত্রে। একটু আগে যে পিকচারটা দেখাইলাম সেটাও এইভাবেই করছে। এখন হরিজন্টাল দিলে এরকম হবে, আর ভার্টিক্যাল দিলে একটা পাশে বা একটা সাইডে মানে উলম্ব ভাবে চেঞ্জ হবে। এখন তুমি যদি চাও ব্লেন্ডের যে মানটা আছে ওটা বাড়াই দিলে তোমার ব্লেন্ড আরো বেশি হবে। বুঝা গেছে? এখান থেকে তোমরা বিভিন্ন রকমের স্টাইল দিতে পারবা টেক্সটের মধ্যে। দেখো অনেকগুলো স্টাইল আছে। এগুলো বাসায় ট্রাই করো।